প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন পড়তে যাচ্ছি আরও একটি ওয়েস্টার্ন গল্প। নাম উপদ্রুত এলাকা। শুরু করছি প্রথম অংশ। এক, ম্যাট কন্ডরের ক্যান্সাস সেলুনের পেছনে একটা খুঁটির সঙ্গে নিজের ঘোড়া বেঁধে সিগারেট রোল করল টেট রবসন। সিগারেট ধরিয়ে গলির এ মাথা ও মাথায় নজর চালালো। কেউ নেই নিশ্চিত হয়ে দ্রুত পায়ে একটা দরজার সামনে গিয়ে টোকা দিল। এক মুহূর্ত পর ম্যাট কন্ডর নিজেই দরজা খুলল। শ্যাক কোটের পকেটে তার ডান হাত একটা শর্ট ব্যারেলড .41 ডেরিঞ্জারের বার ধরে রেখেছে। অনুসন্ধিৎসু দৃষ্টিতে রবসনের দিকে তাকালো সে। মিস্টার কন্ডর, সতর্ক কণ্ঠে জানতে চাইল রবসন। কাঁধ ঝাঁকালো কন্ডর। তুমি কে? মিস্টার কন্ডরের একটা চিঠি পেয়ে এসেছি আমি। তুমি লিখেছ? সেটা নির্ভর করছে কে জানতে চায় তার উপর। কি নাম তোমার? ইতস্তত করল রবসন। আইডোহোতে থাকতে চিঠিটা আমার হাতে আসে। পকেট থেকে হাত বের করে এনে দরজাটা পুরোপুরি খুলে ফেলল কন্ডর। এত সাবধান যখন, তার মানে তুমি টেট রবসন। মাথা দুলিয়ে কন্ডরের অফিসে ঢুকলো রবসন। সেলুনের পেছনে পড়েছে অফিসটা। গলির দিকের দরজাটা আটকে বোল্ট তুলে দিল কন্ডর। চিঠিটা তোমার কাছে আছে? না, আইডাহো থেকে আগত অতিথি জানালো। কিন্তু কি লেখা ছিল মুখস্থ বলতে পারবো। $2000 কামাতে আমি আগ্রহী কিনা জানতে চাওয়া হয়েছিল ওটায়। $2000 বিনিময়ে কি করার আশা তোমার? তুমিই বলো মিস্টার কন্ডর। মানুষ মারতে পারবে? আলু খেতে গর্ত করার জন্যে $2000 দেবে না কেউ। ঠিক বলেছ রবসন। আসলে মানুষ হত্যা করেও কিন্তু অনেক সময় $2000 পাওয়া যায় না, তাই না? নাখোশ করার একটা ভঙ্গি করল রবসন। দামটা তুমি স্থির করেছ মিস্টার কন্ডর। ঠিক তা নয়, আমি একা জড়িত নই এতে। এ শহরের মোট 10 জন ব্যবসায়ী $200 করে চাঁদা দিয়েছে। একটা লোককে আমরা অপসারিত করতে চাই। আমি নাক গলাচ্ছি না মিস্টার কন্ডর, ধীর কণ্ঠে বলল রবসন। ব্যবসায়ীরা যদি তোমার পক্ষে থাকে তাহলে তোমাদের মার্শালকে কেন লাগাচ্ছ না এ লোকটার পেছনে? লোকটা নিজেই মার্শাল যে। ডেভিড রসার, তার নাম শুনেছ তুমি? সিগারেট নিভিয়ে সাবধানে একটা আষ্টেতে রাখল রবসন। তারপর বলল, হ্যাঁ, ডেভিড রসারের নাম আমি শুনেছি। সামলাতে পারবে তো? তুমি বললে না $2000 অনেক টাকা। রসারও বিরাট মানুষ। সন্ধ্যা মেলানোর পর সবসময় খানিকক্ষণের জন্যে নীরবতা নেমে আসে। এ সময় ব্যবসায়ীরা যার যার দোকানপাট বন্ধ করে বাড়ি ফেরে, আর শ্রমিকরাও ঘরে গিয়ে সাফার সেরে নেয়। পরে আবার বিভিন্ন সেলুনে এসে হাজির হয় তারা। সন্ধ্যা মেলানোর মুহূর্তের এই নীরবতা কখনোই পছন্দ নয় ডেভিড রসারের। ঝড়ের পূর্ব মুহূর্তের মতো লাগে ওর কাছে। এ সময় ওর প্রতিপক্ষ ষড়যন্ত্র আড়তে বসে। সেলুন কিপাররা হুইস্কিতে পানি মেশায়। জুয়ারির দল জোচ্চুরির রাস্তা বের করে আর গানম্যানরা তাদের অস্ত্র পরিষ্কার করতে বসে। এলিস এম্পোরিয়ামের সামনে সাইড ওকে দাঁড়িয়ে উল্টো দিকের ম্যাট কন্ডরের ক্যান্সাস সেলুনের ব্যাট উইং ডোরের দিকে নজর রাখছে ও। ব্রোকেন ল্যান্স এ মোট 10টি সেলুন রয়েছে। সবকটার মালিকই ঘৃণা করে রসারকে। তবে শহরের সবচেয়ে বড় সেলুনটার মালিক ম্যাট কন্ডর। রসারের প্রতি তার ঘৃণাও আনুপাতিক হারে বেশি।
রসারের ডেপুটি গ্রেডি প্যারিস এসে দাঁড়ালো পাশে। আজ মনে হচ্ছে একটু ঠান্ডা পড়বে, বলল প্যারিস। এখন অক্টোবর চলছে। কন্ডরের কাছে এক লোক এসেছে, শান্ত কণ্ঠে জানালো প্যারিস। ডগ মেরির আস্তাবলে তার ঘোড়াটা দেখলাম। আইডাহোর ব্র্যান্ড। আইডাহো? ভাবলাম তোমার হয়তো নজরে পড়েনি। একটা সিগার নিয়ে ওটার ডগা দাঁত দিয়ে কাটলো রসার। ঠোঁটে ঝোলালো, কিন্তু ধরালো না। ক্যানসাস হোটেলের বারান্দার দিকে তাকালো ও। লিসা ব্রেনান বেরিয়ে এসেছে, গাঢ় সবুজ পোশাক ওর পরনে। রসার বুঝতে পারল ওকে দেখতে পেয়েছে মেয়েটা। অপেক্ষা করছে যাতে হোটেলে গিয়ে ওর সঙ্গে সাফারে বসে। আইডাহোর ঘোড়া নিয়ে এক আগন্তুক এসেছে। তুচ্ছ ব্যাপার, কিন্তু তুচ্ছ ব্যাপারগুলো অবহেলা করেনি বলেই এখনও টিকে আছে ডেভিড রসার। ডেপুটির উদ্দেশ্যে নির্লিপ্ত ঢঙে মাথা দুলিয়ে রাস্তা পেরোবে বলে পা বাড়ালো। এগুলো ক্যান্সার সেলুনের দিকে, হোটেলের দিকে তাকাচ্ছে না। সেলুনে ঢুকলো, তেমন লোকজন নেই। একধারে পোকার খেলা চলছে। নিয়মিত জনা দুই খদ্দের বারে ঠেস দিয়ে দাঁড়িয়ে রয়েছে। একজন বারটেন্ডার গ্লাস মশায় ব্যস্ত, অন্যজন বারের এক খদ্দেরকে হুইস্কি পরিবেশন করছে। দ্বিতীয় বারটেন্ডার রসারকে দেখতে পেয়ে চট করে ম্যাট কন্ডরের অফিসের বন্ধ দরজার দিকে তাকালো। ইভিনিং, মিস্টার রসার। বারটেন্ডারের দিকে তাকালো না রসার। সেলুনের পেছনের দিকে এগিয়ে গেল। গ্লাস মশায় ব্যস্ত বারটেন্ডারকে পাগলের মতো ইশারা করতে শুরু করলো অপর বারটেন্ডার। দ্রুত বার ছেড়ে এগিয়ে এলো লোকটা। মিস্টার কন্ডর এখন সাফার করছে, চড়া গলায় বলল সে। বাম হাত দিয়ে ইঙ্গিতে তাকে সরে যেতে বলল রসার। এক পাশে সরে দাঁড়ালো বারটেন্ডার। এজন্যে হয়তো চাকরি খোয়াতে হবে, কিন্তু ব্রোকেন লাঞ্চের কারো সাহস নেই রসারের পথ আগলে দাঁড়ায়। অবশ্য বারটেন্ডারের চড়া গলার হাঁক কন্ডরের অফিস থেকে শোনা গেছে। দরজার নব ঘোরাতেই রসার বুঝতে পারল ভেতর থেকে তালা আটকান। কে? ভেতর থেকে জানতে চাইল কন্ডর। রসার। 1 মিনিট। এক মুহূর্ত বিরতি, তারপর বোল্ট খুলে কবাট মেলে ধরল কন্ডর। সে পিছিয়ে যেতেই সজোরে পাল্লায় ঠেলা লাগালো রসার। পেছনের দেয়ালের সঙ্গে ধাক্কা খেল ওটা। নিশ্চিত হওয়া গেল দরজার আড়ালে গা ঢাকা দিয়ে নেই কেউ। কন্ডার একাই রয়েছে কামরায়। রসার রক্ষ করল সাফারের ডিশও নেই টেবিলে। তোমার মেহমান কই? পেছন দরজার দিকে তাকিয়ে জানতে চাইল রসার। মেহমান? বিদ্রুপ মেশান ভঙ্গিতে কামরাটা দেখল কন্ডর। আইডাহো থেকে যে এসেছে, বিড়বিড় করল কন্ডর। এতই ভয় পেয়েছ তুমি যে ছায়া দেখে চমকে উঠছ আজকাল? ডগ মিনির আস্তাবলে আইডাহোর ব্যান্ডওয়ালা একটা ঘোড়া ছিল। রসার। হিংস্র কণ্ঠে বলল কন্ডর। এমনভাবে ঘুরে বেড়াচ্ছ যেন একাই মার্শাল, জাজ আর এক্সিকিউশনার তুমি। তোমার উপর বিরক্তি ধরে গেছে আমার। আরও অনেকেই খ্যাপ্পা তোমার উপর। সেজন্যই আইডাহো থেকে ডেকে আনিয়েছ লোকটাকে? হঠাৎ আবার ঠান্ডা হয়ে গেল কন্ডর। আমি কাউকে আনাইনি রসার, তবে বুদ্ধিটা মন্দ নয়, যাই বলো। আমার যা বলার বলেছি কন্ডর। তোমার আইডাহোর বন্ধুকে বলে দিও তার কথা আমি জেনে গেছি। হঠাৎ ঘুরে অফিস রুম থেকে বেরিয়ে এলো রসার। 2। ক্যানসাস সেলুন থেকে বেরিয়ে এসে এক মুহূর্ত অনিশ্চিত ভঙ্গিতে দাঁড়িয়ে রইল রসার। এখনও হোটেলের বারান্দায় অপেক্ষা করছে লিসা ব্রেনান। ও না গেলেও অপেক্ষায় থাকবে মেয়েটা। পরেও এ নিয়ে কোনো উচ্চবাক্য করবে না, কিন্তু ব্যাপারটা দুজনের মাঝে কাটা হয়ে থাকবে।
লিসার দৃষ্টিতে রয়ে যাবে প্রশ্ন। হোটেলের দিকে এগিয়ে গেল রসার। লিসা ব্রেনানকে দেখে উষ্ণ হয়ে উঠল ওর মন। সুদর্শনা লিসার বয়স 25-এর কাছাকাছি। এখন ওর নিজ শহরে সংসার করার কথা, অথচ ব্রোকেন লান্সে ইটনের ড্রাই গুডস স্টোরে কেরানির কাজ করছে। সিপসিপে অথচ আকর্ষণীয় দেহ কাঠামোর, চোখজোড়া লালচে ধূসর, মাথায় চুল প্রায় মেহগনি রঙের। রসা সিঁড়ি বেয়ে হোটেলের বারান্দায় ওঠার পর সে বলল, আমাকে ডিনার খাওয়াবে এমন একজনের অপেক্ষায় আছি আমি। ড্রামাররা শহরে আসা ছেড়ে দিয়েছে। ড্রামাররা আমার কাছে করসেট, জামা কাপড়, জুতো টুতো বিক্রি করতে চায়। আমি যার সঙ্গে খেতে বসবো সে যেন আমাকেই দেখে কোনো খদ্দেরকে নয়। হোটেলের ডাইনিং রুমে চলে এলো ওরা। ওয়েটেস খাবার পরিবেশন শুরু করলো। মঙ্গলবারের নির্দিষ্ট মেনু রয়েছে বলে ফরমাশ দেওয়ার প্রয়োজন হলো না। আপেল পাই খাচ্ছে ওরা। শান্ত কণ্ঠে হঠাৎ লিসা বলল, ব্যাপার কি দেব, হ্যাঁ? কি যেন ভাবছো তুমি? দুঃখিত, হাসার চেষ্টা করলো রসার। সরাসরি লিসার দিকে তাকালো না। টাউন কাউন্সিলকে কি শনিবারে বিদায় নেবার কথা বলেছ তুমি? আগামীকাল বলবো ভাবছি। শনিবার ইস্তফা দিচ্ছ? হ্যাঁ, মনে হয়। আত্মরক্ষার ভঙ্গিতে রসার বলল, মৌসুমের শেষের কথা বলেছিলাম আমি। শনিবারে মাস শেষ হচ্ছে, বলল লিসা ব্রেনান। আর মৌসুম তো আগেই শেষ হয়ে গেছে। গত 10 দিনে ব্রোকেন লান্সে কোনো গরুর পাল আসেনি, আর আসবেও না। গোলাপি আভা পড়ল ওর গালে। তুমি বলেছিলে আর ব্যাস সারতে নাকি ভালো লাগে না। বলেছিলাম লিসা, আসলে আমি কোনো দিনই মার্শাল হতে চাইনি। এবছর ইতি টানার কথা আমার মাথায় ছিল। তাহলে কথাটা টাউন কাউন্সিলকে জানাতে দেরি করছো কেন? ইতস্তত করল রসার। আসলে মাসখানেক আগেই মৌসুমের শেষে ইস্তফা দেওয়ার কথা বলেছিলাম আমি মেয়র হর্টনকে। কিন্তু হঠাৎ একটা ব্যাপার ঘটেছে। আইডাহো থেকে এক লোক এসে হাজির হয়েছে। সবিস্ময়ে চেঁচিয়ে উঠল লিসা, আরও একজনের সঙ্গে লড়তে হবে তোমাকে? আরও একজনকে খুন করা লাগবে? ম্যাট কন্ডর খবর দিয়ে আনিয়েছে লোকটাকে। রাঞ্চার হবার কথা বলেছিলে তুমি। রসারের কথায় কান্না দিয়ে বলে চলল লিসা। পশ্চিমের লোকজনের টার্গেট হওয়ার হাত থেকে নিস্তার পাবার পর দুজনে মিলে সংসার পাতার কথা বলেছিলে আমায়। তা আমরা পাতব, আন্তরিক কণ্ঠে বলল রসার। লিসার চোখে রাগের ছাপ দেখে দ্রুত আবার যোগ করল, লড়াই ছেড়ে পালাতে পারবো না আমি লিসা। বিপদ দেখে লেজ গোটাতে পারবো না। আমি পারবো, ঝলসে উঠল লিসা। তোমার সঙ্গে শনিবার পূবমুখী স্টেজ ধরবো আমি। একটু থেমে আবার বলল, কিংবা তোমাকে ছাড়া। শেষ কথা বলে দিও না, আবেদন করল রসার। 1 বছর আগেই বলে দেওয়া উচিত ছিল কথাটা। না, 2 বছর আগে। আজই তোমার ব্যাস ফিরিয়ে দাও। কপালে কুঞ্চন সৃষ্টি হলো রসারের। আজ রাতে পারবো না, কাল কিংবা পরশু, কিংবা আগামী সপ্তাহে, বা তারও পরের সপ্তাহে। হতাশার সুর ধ্বনিত হলো লিসার কণ্ঠে। হয় এখনই ডেভ, নয়তো কখনই না। জোর করো না। শনিবারে তোমার সঙ্গে যাবার চেষ্টা করব আমি, যদি বেঁচে থাকো। আচমকা চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো লিসা। শনিবার যাচ্ছি আমি। দাঁড়াও লিসা। অপেক্ষা করল লিসা ব্রেনান। ওর আড়ষ্ট ভঙ্গি দেখে আর কথা বাড়ালো না রসার। খুব কমই ওর সঙ্গে কথায় পেরেছে ও। বলার মতো ভাষা জানা নেই। এক মুহূর্ত বাদে অসহায়ের মতো একটা ভঙ্গি করল রসার। ডাইনিং রুম থেকে বেরিয়ে গেল লিসা। বিল মিটিয়ে রসারও বেরিয়ে এলো। 2-1 মুহূর্ত লবিতে দাঁড়িয়ে থাকলো।
সম্ভবত নিজের কামরায় ফিরে গেছে লিসা। মার্শাল অফিস কাম জেল হাউজের দিকে পা বাড়ালো রসার। এটা একটা লক বিল্ডিং ওটা। ছোট ডেস্কে শটগান আর উইনচেস্টারের ব্যাক র্যাকের দিকে গম্ভীর চেহারায় তাকিয়ে বসে আছে গ্রাডি প্যারিস। কন্ডর সম্পর্কে ঠিকই বলেছ তুমি, বলল রসার। একটা লোককে ভাড়া করে এনেছে সে, কিন্তু আমাকে দেখার সুযোগ দেয়নি। একটু থামলো। মনে হচ্ছে লড়াইটা সামনাসামনি হবে না। ঘামের একটা পর্দা পড়েছে প্যারিসের মুখে, অথচ সূর্যাস্তের পর বাতাস এখন বেশ ঠান্ডা। আমি তোমার সঙ্গে আছি ডেভ। তুমি বিবাহিত, তাছাড়া লড়াইটা তোমার নয়। তোমার কি? তুমি জানো আমার লড়াই। আমার পেছনে লেগেছে কন্ডর। উদ্বিগ্ন কণ্ঠে প্যারিস বলল, দু একটা কান কথা শুনেছি আমি। কন্ডর একা নয়, ওরা ওরা সবাই জড়িত এতে। চাঁদা তুলে ওরা গান ফাইটার ডেকে এনেছে, তা বোঝাই যাচ্ছে। কিন্তু তবু কন্ডরই ওদের নেতা। আইডাহো ম্যান তার সঙ্গেই আছে। 16-17 বছরের এক ছোকরা এলো মার্শালের অফিসে। মিস্টার রসার, বলল সে, তোমার জন্য একটা খবর নিয়ে এসেছি। কই দেখি। লেখা কিছু নয়, মিস ব্রেনান তোমাকে বলতে বলেছে। কি? তোমার সঙ্গে সে কথা বলতে চায়। কোথায়? হোটেলে। একটু ইতস্তত করে পকেট থেকে একটা আধুলি বের করলো রসার। পিছিয়ে গেল ছেলেটা। না, মিস ব্রেনান একটা আধুলি দিয়েছে আমাকে। ঠিক আছে, ধন্যবাদ। তোমার বার্তা পেয়ে গেছি। অফিস থেকে ছুটে বেরিয়ে গেল ছেলেটা। দরজার দিকে তাকালেও সেদিকে পা বাড়ালো না রসার। হঠাৎ চিৎকার করে চেয়ার পেছনে ঠেলল প্যারিস। ডেভ, তোমার বিশ্বাস হয়নি না? না, চট করে বলল রসার। এইমাত্র লিসার সঙ্গে ডিনার করে এসেছি আমি। কথাও হয়েছে। স্বস্তির নিঃশ্বাস ফেলল প্যারিস। আচ্ছা। অফিস থেকে বেরিয়ে রাস্তার উল্টো দিকে হোটেলে না গিয়ে বামে ঘুরে আধ-ব্লক দূরের লিভারি স্টেবলের উদ্দেশ্যে এগোলো রসার। এত বছর ধরে লিসাকে চেনেও। একদিনও লোক মারফত খবর পাঠায়নি মেয়েটা। এটা তার স্বভাবে নেই। কিছু বলার থাকলে নিজেই বলবে লিসা। আস্তাবলের দায়িত্বে রয়েছে নাইট অস্টলার, এক মদ্যপ বুড়ো। অন্য কোনো কাজে টিকতে পারে না লোকটা। একটা চেয়ার কাত করে ঝাপসা চোখে তাকিয়ে বসে আছে সে। কোটের পকেটটা ফোলা, মদের বোতল রয়েছে ওখানে। অ্যাম্ব্রোস, বলল রসার, তোমার আস্তাবলে একটা আইডাহো হর্স রয়েছে। বাক স্কিন আছে এখানে, বুটিদার আছে, রোয়ান আছে, কিন্তু একটা ঘোড়া আইডাহো থেকে এসেছে না ডাকোটা থেকে এসেছে, জানার উপায় কি? ব্র্যান্ড, বলল রসান। যা হোক, আজ বিকেলে ঘোড়াটা হাঁকিয়ে এসেছে লোকটা। একটা ডান আছে ওখানে, ওয়াকিং ডব্লিউ ব্যান্ডের। আইডাহোর হতে পারে, তবে ডকম্যানই ওটাকে রেখে গেছে। মালিককে দেখলেও চিনব না আমি। হঠাৎ ভুরু কোচকালো সে। এজন্যেই বিকেলে শিকারে বেরিয়ে গেছে ডক্টর। হয়তো, যদিও ডাক্তারের সঙ্গে ম্যাট কন্ডরের খাতির থাকার কথা জানা নেই আমার। মাথা নেড়ে আস্তাবল থেকে বেরিয়ে এলো রসার। রাস্তায় উঠে এক মুহূর্ত হোটেলের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকলো। তারপর লম্বা একটা দম নিয়ে এগোলো রাস্তা বরাবর। রাস্তা পেরিয়ে ক্যান্সার সেলুনে ঢুকলো। ভেতরের অস্বাভাবিক নীরবতা আগেই টের পেয়েছে, অথচ এখন জায়গাটা লোকজনে গম গম করার কথা। আগের পোকার খেলাটাই চলছে। জনাছয় লোক ব্যস্ত ফ্যারো গেমে, কিন্তু বারে মাত্র 3-4 জন খদ্দের দেখা যাচ্ছে। ম্যাট কন্ডরের অফিসের দরজা খোলা, কেউ নেই ভেতরে। বেরিয়ে আসার সময় অনেকের দৃষ্টি ওকে মাপছে টের পেল রসার। বাইরে এসে হোলস্টারের পিস্তলটা একবার পরখ করে নিল।
দুপাশে নজর চালাতে চালাতে কাঠের সাইড ও অক ধরে হাঁটতে শুরু করলো। বন্টন মিলিনারি শপ আর ফুলু গাসস ফটোগ্রাফি স্টুডিওর মাঝখানের অন্ধকার ফাঁকা জায়গার কাছাকাছি এসে রিভলভারের শীতল বারটা স্পর্শ করল, কিন্তু কিছুই ঘটল না। হোটেলের দিকে এগিয়ে গেল। নাইট ক্লার্ক নেই, খা খা করছে হোটেল লবি। ডাইনিং রুমের দরজার দিকে এগিয়ে গেল রসার। ক্লার্ক আর এক খদ্দের খাচ্ছে, তবে ওয়েট্রেসরা ইতিমধ্যে ধোয়া পাকলায় ব্যস্ত হয়ে পড়েছে। আবার ডেস্কে ফিরে এলো রসার। কি র্যাক থেকে 6 নম্বর চাবিটা অদৃশ্য হয়েছে? অবশ্য হওয়ারই কথা। দীর্ঘ এক মুহূর্ত সিঁড়ির দিকে তাকিয়ে থেকে অবশেষে উপরে উঠতে শুরু করলো। উপরে এসে করিডোরের মাঝ বরাবর ঝোলানো একমাত্র লণ্ঠনের আলোয় আলোকিত করিডোরের দিকে তাকালো। দূর প্রান্ত প্রায় অন্ধকারে ঢেকে আছে। দুপাশে 6টা করে দরজা, সব কটা দরজা বন্ধ। পদশব্দ গোপন করার চেষ্টা না করেই ধীর পদক্ষেপে এগোতে শুরু করলো রসার। কানজোড়া খাড়া করে রেখেছে। কামরার ভেতরের ক্ষীণতম শব্দ, দরজার ক্যাসকোস। 6 নম্বর রুমের সামনে এসে কান পেতে শুনল, তারপর মৃদু করাঘাত করল কবাটে। কে? লিসার কণ্ঠস্বর শোনা গেল। ডেভ। লিসার লম্বা করে শ্বাস নেওয়ার শব্দ পেল রসার। দরজার দিকে এগিয়ে এলো দ্রুত পদশব্দ। দরজা খুলে বিস্ফারিত চোখে রসারের দিকে তাকালো লিসা। ভিতরে এসো, বলল। এর আগে কোনোদিন লিসার ঘরে ঢোকেনি রসার। তেমন কোনো আভাসও কখনো দেয়নি মেয়েটা, অথচ এখন কেমন নির্দ্বিধায় আমন্ত্রণ জানাচ্ছে। কিন্তু ভিতরে ঢুকলো না রসার। কোনো খবর পাঠিয়েছিলে নাকি? খবর? প্রশ্নটা শেষ করতে পারল না ও। রসারের পেছনে তাকালো। আতঙ্কে বিস্ফারিত হয়ে উঠল ওর চোখ জোড়া। রসারের পেছনে 4 নম্বর রুমের দরজাটা খুলে গেছে নিঃশব্দে। একটা গান মাজল বেরিয়ে এসেছে। বজ্রধ্বনিতে কেঁপে উঠল হোটেলের সংকীর্ণ করিডোর। দেয়ালে ঝোলানো লণ্ঠনটা নিভে গেল। অন্ধকারে ডুবে গেল হলওয়ে। কেবল লিসার রুমের খোলা দরজা পথে ক্ষীণ আলো দেখা যায়। ঘোড়ার উপরই রিভলভারের দিকে হাত বাড়িয়ে দিল রসার। এই সময় আবার গর্জে উঠল আগন্তুকের পিস্তল। কাত হয়ে সামনের দিকে ঝাঁপিয়ে পড়ল রসার। আবার আগুন ওগড়ালো পিস্তলটা। অল্পের জন্য ফসকে গেল গুলিটা। নিচে বাতাসের ছোঁয়া পেল রসার। এই গুলি চালালো ও। পড়ার আগেই প্রথম গুলিটা ছুড়ল রসার। মেঝে স্পর্শ করার পর আবার টান দিল টিগারে। মেঝের কাঠের পাটাতনে বুটের শব্দ শোনা গেল। আবার গুলি চালালো রসার। লক্ষ্যবস্তু না থাকায় আন্দাজে গুলি চালাতে হচ্ছে ওকে। শত্রু পালিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি হাঁটু গেড়ে বসল রসার। দৌড়বে? হঠাৎ ফোফানের শব্দে বিরত রাখল নিজেকে। ঘাড় ফিরে লিসার রুমের ম্লান আলোয় মেঝেয় লুটিয়ে থাকতে দেখল ওকে। আতঙ্কের একটা স্রোত বয়ে গেল মেরুদণ্ড বেয়ে। এক লাফে এগিয়ে গিয়ে লিসার পাশে হাঁটু গেড়ে বসল। লিসা! চিৎকার করে ডাকল। প্রায় কাত হয়ে শুয়ে আছে লিসা। ইতোমধ্যে কষাবে রক্তাক্ত ফেনা উঠতে শুরু করেছে, কিন্তু এখনও তাকিয়ে আছে ও। মুহূর্তের জন্য রসারের সঙ্গে চোখাচোখি হলো ওর। লিসার দৃষ্টিতে তীব্র যন্ত্রণার ছাপ দেখতে পেল রসার। তারপর নিষ্প্রাণ হয়ে গেল চোখ জোড়া। লিসার দিকে হাত বাড়িয়েও জমে গেল রসার। মেঝেতে হাঁটু গেড়ে বসে লিসা ব্রেনানের মৃতদেহের দিকে তাকিয়ে রইল। অবশেষে নিচে সজোরে দরজা বন্ধ হবার শব্দে শিউরে উঠল। সোজা হয়ে দাঁড়ালো এবার। বিদায় মাই ডিয়ার, মৃদু কণ্ঠে বলল। দ্রুত পায়ে ক্যান্সার সেলুনে ঢুকল রসার। ম্যাট কন্ডরের অফিসের দরজাটা খোলা। ভেতরে ঢুকে এদিক ওদিক চোখ বুলিয়ে ঘুরতেই দেখলো ওর দিকে তাকিয়ে আছে 2 বারটেন্ডার। ক্যান্সার সিটিতে কি নাকি
কাজ পড়েছে ম্যাটের, বলল একজন। আজ 6:40 স্টেজে রওনা হয়ে গেছে সে। 3. প্রতিদিন বিকেলের দিকে হোটেল সেলুনের কোণার দিকের একটা টেবিলে বসে 2 গ্লাস হুইস্কি শেষ করে ডেভিড রসার। চেয়ারে এলিয়ে বসে থাকে ও। আশেপাশের কোনো ব্যাপারে মাথা ঘামায় না, তাকিয়ে থাকে হুইস্কির বোতলের দিকে। এভাবে সাধারণত ঘন্টাখানেক ব্যয় করে ও। এভাবে 2 সপ্তাহ পেরিয়ে যাবার পর একদিন রসার যখন দ্বিতীয় গ্লাসটা হাতে নেবে, ঠিক এই সময় সুগঠিত এক লোক এগিয়ে এলো ওর টেবিলের দিকে। লোকটার বয়স 45-এর মতো হবে। বিজনেস স্যুট পরে আছে, কোসকান সাদা শার্ট গায়ে, মাথায় কালো টুপি। বসতে পারি মিস্টার রসার? জানতে চাইল সে। গ্লাস থেকে চোখ তুলে তাকালো রসার। জায়গাটার মালিকানা আমার নয়। বসে রসারের দিকে একটা কার্ড বাড়িয়ে দিল আগন্তুক। ওটাকে অগ্রাহ্য করার চেষ্টা করলো রসার, বিরক্ত কিন্তু অবিচল রইল কার্ড ধরা হাতটা। কার্ডটা নিয়ে নজর বোলালো রসার। জেমস ফেনিমোর ফেল বলল। আমার নাম জানো তুমি? ফেল নামে এক লোক মিনেসোটা অ্যান্ড প্যাসিফিক নির্মাণ করছে। আমিই সে। লম্বা করে দম নিল ফেনিমোর ফেল। মিস্টার রসার, তোমার সম্বন্ধে খোঁজ খবর করার জন্যে পিঙ্কারটনকে $1,000 দিয়েছি আমি। এবার আলস্য কাটিয়ে উঠল রসার। তাই? গত অক্টোবর থেকে খালি ঘুরে বেড়াচ্ছ তুমি। ভার্জিনিয়া সিটি, নেভাদা, সান ফ্রান্সিসকো, নিউ অরলিন্স। 2 সপ্তাহ আগে সেন্ট পলে এসেছি আমি, শীতল কণ্ঠে বলল রসার। ডিটেকটিভ এজেন্সি খবরটা দিয়েছে তোমাকে। ঠিক। বুক পকেট থেকে ভাঁজ করা একটা দলিল বের করলো ফেল। পিঙ্কারটনের রিপোর্টে দেখা গেছে তুমি নাকি লোকজনের কাছে ভবিষ্যতের আনসার হওয়ার পরিকল্পনার কথা বলে বেড়াচ্ছ। তো এটা হচ্ছে সেই রাঞ্চের দলিল, মন্টানায় 640 একর জমির মালিকানার দলিল, মিনেসোটা অ্যান্ড প্যাসিফিক রেলরোডের তরফ থেকে উপহার। তীক্ষ্ণ দৃষ্টিতে ফেলকে মাপল রসার। আমাকে জমি দিতে যাবে কেন তুমি? তোমাকে একটা প্রস্তাব দিতে যাচ্ছি তাই। আমি রেলরোড বানাচ্ছি জানো, কিন্তু কিভাবে বানাচ্ছি তা জানো না। অনেক কটা উপায় আছে নাকি তার? রসারের প্রশ্নটা শুনেছে বলে মনে হলো না ফেল। বলে চলল সে। নিজের গাটের টাকায় মিনেসোটা অ্যান্ড প্যাসিফিক নির্মাণ করছি আমি। প্রতি 100 মাইল ট্র্যাক বসানোর পর ফার্মার আর ব্যবসায়ীদের আনার ব্যবস্থা করি আমরা। মাল আর যাত্রী ভাড়া আর জমি বেচার টাকায় বসায় আরও 100 মাইল ট্র্যাক। প্রথম বছর ফার্গো পর্যন্ত, তারপরের বছর বিসমার্ক, এরপর উইলিস্টন, আর গত ফলে উলফ পয়েন্ট পর্যন্ত ট্র্যাক বসানোর কাজ শেষ করেছি আমরা। এবছর মানে 1886 সালে ঝুঁকি নিয়ে আমাদের পত্তন করা শহর গ্রেট প্লেন্স পর্যন্ত 200 মাইল ট্র্যাক বসাবো আমরা। সেন্ট পল আর প্যাসিফিক উপকূলের মাঝে বৃহত্তম শহর হতে যাচ্ছে ওটা। আমরা সবাই মারাত্মক ঝুঁকি নিয়েছি। গত শীতে বিজ্ঞাপন দিয়েছিলাম। জমি আর টাউন সাইটের অসংখ্য দরখাস্ত পেয়েছি। এসব লোকজন আমাদের রেলরোডের নির্বাচিত চমৎকার এলাকায় হাজির হবে। পূর্ব আর মধ্য মন্টানায় পড়েছে জায়গাটা। এখানকার রাঞ্চ, কৃষি জমি আর খনি অন্য যে কোনো জায়গার চেয়ে ভালো। যদি এবছর 200 মাইল ট্র্যাক বসিয়ে ধরে রাখতে পারি, মিনেসোটা অ্যান্ড প্যাসিফিকের সাফল্য কেউ ঠেকাতে পারবে না। মাত্র 3 বছরের মধ্যেই আমরা প্যাসিফিক উপকূলে পৌঁছে যাব। ভালো, নিরাসক্ত কণ্ঠে বলল রসার। আশা করি তা পারবে তোমরা। পারতেই হবে, আন্তরিক কণ্ঠে বলল ফেল। গ্রেট প্লেন্সের কাছে 1 সেকশন জমির দলিল এটা। এই মুহূর্তে জায়গাটার দাম একর প্রতি 50 সেন্টের বেশি হবে না।
বড়জোর $1। কিন্তু রেল লাইন গ্রেট প্লেন্স এ পৌঁছানোর পর তোমার সেকশনের বেশ ভালো দাম পড়বে। আমি তো ওটা নিইনি, বিরক্তির সঙ্গে বলল রসার। বুঝতে পারছি কিছু একটা বলার চেষ্টা করছো তুমি, কিন্তু কি? আমাদের রেল হেডগুলো বলে চলল ফেল, বুম টাউন হয়ে যায়। শহরগুলো পশ্চিমে যত জুয়ারি, সেলুন কিপার, চোর আর খুনে বদমাশদের হাতছানি দিয়ে ডেকে আনে। ইমিগ্রান্টদের বিরামহীন স্রোত আমাদের জন্য খুব জরুরি। এবছর আরও বেশি করে ওদের প্রয়োজন হয়ে পড়েছে আমাদের। কিন্তু ভায়োলেন্সের খবর ছড়িয়ে পড়ে পড়ে ইমিগ্রান্টদের নিরুৎসাহিত করুক, তা হতে দিতে পারি না আমরা। গ্রেট প্লেন্সকে তাই নিয়ন্ত্রণে রাখতে হবে। আমাদের আগের শহরের মতো অরাজক হতে দিতে পারবো না এটাকে। ঝুঁকি নেওয়ার উপায় নেই, অনেক বড় বাজি ধরেছে আমরা। এতক্ষণে আসল কথাই এসেছ, গম্ভীর কণ্ঠে বলল রসার। গ্রেট প্লেন্সের মার্শাল হতে বলছো আমাকে? মাথা নাড়ল ফেল। না, এই কাজটা আমাদের পক্ষে করা সম্ভব নয়। স্থানীয় সরকারের কাজে নাক গলান যাবে না। আমরা সেটলারদের কাছে জমি আর ব্যবসায়ীদের কাছে টাউন লট বিক্রি করি, কিন্তু তাদের শাসনের দায়িত্ব নিতে পারি না। নিজেদের সরকার তাদের নিজেদেরকেই গঠন করতে হবে, নির্বাচিত করতে হবে জনপ্রতিনিধিদের। আমরা অবশ্যই সাহায্য করতে পারি, কিন্তু সেটা হতে হবে অনানুষ্ঠানিক। তার মানে বলতে চাচ্ছ গ্রেট প্লেন্সে গিয়ে নির্বাচনে দাঁড়াতে হবে আমাকে? ঠিক তা নয়, নির্বাচিত হলেও তোমার দায়িত্ব বোধ থাকবে জনগণের প্রতি। অনেক সময় তাদের স্বার্থের সঙ্গে রেল রোডের স্বার্থের বিরোধ ঘটতে পারে। মাথা নাড়ল ফেল। আমি তোমাকে সোজাসাপটা বলছি, আমার ব্যক্তিগত প্রতিনিধি হিসাবে তোমাকে গ্রেট প্লেন্সে যেতে হবে। তারপর শহরটা নিয়ন্ত্রণে আছে কিনা খেয়াল রাখতে হবে। অন্য কথায় আমাকে টাউন টেমার বানাতে চাও? হ্যাঁ। তোমার কোনো অফিসিয়াল পদবি থাকবে না, রেল রোডের পক্ষে কাজ করবে না তুমি, যদিও রেল রোডের স্বার্থের কথাই থাকবে তোমার মাথায়। তার মানে, বলল রসার, আমি ঝামেলায় পড়লে রেল রোড আমাকে সাহায্য করবে না? ব্যাপারটা তাই দাঁড়ায়। নিজের ভালো নিজেকেই দেখতে হবে। সম্ভব হলে কর্তৃপক্ষের সঙ্গে কাজ করবে, তা যদি না পারো ওদের বাদ দিয়েই চলবে। তোমার কাজ হবে শহরটাকে বশে রাখা। হ্যাঁ। বিনিময়ে জমিটা পাবো না, এটা একটা উপহার। তোমার নিজের স্বার্থ জড়িত থাকলে ভালো হবে মনে করে ওটা তোমাকে দিয়েছি, কিন্তু গ্রেট প্লেন্সে থাকার জন্যে তোমাকে টাকা দেওয়া হবে। নিয়মিত বেতন নাকি প্রত্যেকটা খুনের জন্যে আলাদা টাকা? মুখ কুচকালো ফেল। তুমি চাচাছোলা কথা বলো মিস্টার রসার, তুমি নিজেও তাই। তা ঠিক, মাফ করো। তোমাকে নিয়মিত বেতন দেয়া হবে, ধরা যাক মাসে $300। ব্রোকেন লাঞ্চে আমি মাত্র $100 পেতাম। জানি সেটা, এবারের কাজটায় অনেক বেশি চাপ থাকবে। আস্তে করে মাথা দোলালো রসার। বেতনটা ভালো মিস্টার ফেল, কিন্তু কাজটা নিচ্ছি না আমি। চেঁচিয়ে উঠল ফেল। কেন? কারণ ব্যক্তিগত একটা কাজ আছে আমার। রসারের দিকে তাকিয়ে রইল ফেল। হঠাৎ চোখজোড়া জ্বলে উঠল তার। পিঙ্কারটন রিপোর্টে ব্রোকেন লান্সে তোমার শেষ দিনগুলোর বিবরণ ছিল। একজন মহিলার দুঃখজনক মৃত্যু, যে কিনা রসারের দৃষ্টি হঠাৎ শীতল হয়ে ওঠায় থেমে গেল ফেল, তবে মাত্র এক মুহূর্তের জন্যে। তারপর মৃদুস্বরে আবার বলল, ঘটনাটা 6 মাস আগের রসার। বাকি জীবন প্রতিশোধ নিতে গিয়ে কাটিয়ে দিতে পারো না তুমি? বরফ শীতল কণ্ঠে রসার বলল, আমাদের আর আলোচনার কিচ্ছু নেই মিস্টার ফেল।
দীর্ঘ এক মুহূর্ত রসারের দিকে তাকিয়ে থেকে শটান উঠে দাঁড়ালো ফেল। কোনো কথা না বলেই বেরিয়ে গেল সেলুন থেকে। কয়েক মিনিট পর এক ওয়েটার এলো রসারের টেবিলে। আর কিছু দেব স্যার? জানতে চাইল সে। গিলাসের দিকে ইঙ্গিত করে রসার বলল, আরেক গ্লাস দাও। এই প্রথম তৃতীয় দফা হুইস্কির ফরমাশ দিল রসার। আস্তে আস্তে সবটুকু শেষ করে উঠে পড়ল। হোটেল লবিতে চলে এলো। দরজার কাছে বিশাল আর্ম চেয়ারে বসে সেন্ট পলের কর্দমাক্ত রাস্তার ব্যস্ততা দেখতে লাগলো। 4 হোটেলে ঢুকে ডেস্কের দিকে এগিয়ে গেল মেয়েটা। খানিক পর ফিরে এসে পায়চারি শুরু করলো। চোখ তুলে তার দিকে তাকালো রসার। আগেও একে দেখেছে। মেয়েটা বেশিরভাগ সময়ই হোটেল লবিতে কাটায়। বয়স বেশি হবে না, বড়জোর 22 বছর। বেশ লম্বা, তবে সিপসিপে একহারা গরম। মাথার চুল লালচে বাদামি, প্রায় মেহগনি রং। চেহারায় উৎকণ্ঠার ছাপ না থাকলে বেশ আকর্ষণীয়ই লাগার কথা। মেয়েটা হোটেল সেলুনের দিকে তাকাচ্ছে। লক্ষ্য করল রসার। মনে পড়ল আগেও দু একবার হোটেল সেলুনে তাকে এক লোকের সঙ্গে তাস খেলতে দেখেছে। লোকটার গায়ের রং জলপাইয়ের মতো, মাথায় কালো চুল, কেতা দুরস্ত পোশাক পরে হাতের আঙুলে তার হীরের আংটি আর গোটে মুক্তা বসানো স্টিক পিন। পেশাদার জুয়ারি। লোকটার কথা যখন ভাবছে তখনই সেলুন থেকে বেরিয়ে এলো সে। তাকে দেখতে পেয়ে এগিয়ে গেল মেয়েটা। লোকটার কর্কশ কণ্ঠস্বর আর মেয়েটার অনুনয়ের সুর শুনতে পেল রসার। দুজনকে একসঙ্গে হোটেল থেকে বেরিয়ে যেতে দেখল। লোকটা রয়েছে সামনে, এক কদম পেছনে মেয়েটা। একটু বাদে ডেস্কে এলো রসার। একটা সিগার ধরিয়ে ক্লার্কের উদ্দেশ্যে বলল, একটু আগে শ্যামলা এক লোককে বার থেকে বেরোতে দেখলাম। লোকটা খেলুরে, তাই না? চোখ টিপল ক্লার্ক। মিস্টার গি ট্যাভেনার। হ্যাঁ, খেলুরে বলা যায় তাকে। তাস, মদ আর তার বউটা সবসময় সঙ্গে সঙ্গে আছে। জিজ্ঞেস করতে পারো এত সুন্দরী এক মহিলা। ডেস্ক থেকে সরে এলো রসার। বেরিয়ে এলো লবি থেকে। বারান্দায় এসে একটা বেতের চেয়ারে বসলো। হঠাৎ যেন চমক খেলে গেল ওর মাথায়। ওকে লিসা ব্রেনানের কথা মনে করিয়ে দিয়েছে মেয়েটা। গত কয়েকটা মাস যার চিঠি ভোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে ও, যার চিঠি। সক্রোধে চেয়ার ছেড়ে বারান্দা থেকে নামলো রসার। দ্রুত পায়ে রাস্তা বরাবর এগোলো। ক্লান্ত হয়ে আবার ফিরে এলো হোটেলে। কিন্তু নিজের কামরায় গেল না। জানে কামরায় গিয়ে বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে থাকা ছাড়া কিছু করার নেই। ঘুম আসবে না। চোখের সামনে ভাসবে লিসার চেহারা। অসংখ্য দিন রাত্রি কেটে গেছে এভাবে। হোটেল সেলুনে এসে এক গ্লাস হুইস্কি নিয়ে ঢকঢক করে খেয়ে আবার গ্লাসটা ভরে নিল। একটা টেবিলে পোকার খেলা চলছিল। কয়েক মিনিট বাদে সেই টেবিলের দিকে এগিয়ে গেল রসার। আই শেড আর স্লিপ গার্ড পরা হাউস প্লেয়ার হাসি মুখে তাকালো ওর দিকে। 6 জনও খেলতে পারবে। একটা চেয়ার টেনে নিয়ে বসলো রসার। পকেট থেকে 3টা ডাবল ইগল বের করলো। অন্য খেলোয়াড়রা সপ্রশংস দৃষ্টিতে দেখলো কয়েনগুলো। জোড়া রাজা দিয়ে এক দান জিতল রসার। বারে হাজির হলো গি টাভেনার। চোখ মুখ কুঁচকে আছে তার। পোকার টেবিলের দিকে এগিয়ে এলো সে। টাটকা কিছু টাকা দেখতে পাচ্ছি। রসারের দিকে বাঁকা চোখে তাকিয়ে মন্তব্য করলো। ডিল করলো একজন। যেহেতু ড্র পোকার কারো হাতে ওপেনার না থাকায় দানটা শেষ হয়ে গেল। আরেকজন খেলোয়াড় আবার ডিল করলো।
ট্রাভেনার $5 বাড়িয়ে দিল ওপেনিং বেল্ট। হার মানল রসার। খোলাখুলি ওর উদ্দেশ্যে ভেংচি কাটল ট্রাভেনার। শেষ পর্যন্ত পটটা সেই জিতে নিল। অবশ্য $40 বেশি পেল না সে। এরপর রসারের ডিল এলো। ট্রাভেনার $20 খেলা শুরু করতেই হার মানল রসার। মাত্র একজন থাকলো খেলায়। আবার একটা ছোট পট জিতল ট্রাভেনার। পরের দানে টিকে থাকলেও জিততে পারল না রসার। ট্রাভেনার দুবার বাজির অঙ্ক বাড়ালেও জিতল অন্য একজন। এবার এলো ট্রাভেনারের ডিল। চোখ ধাঁধানো দ্রুততায় তাস বাটল সে। $5 খেলা শুরু করলো প্রথমজন। রসার থাকলো খেলায়, কিন্তু ট্রাভেনারের ডাক আসতেই $10 বাড়িয়ে দিল ডিলার বাজির টাকা। বিস্ময়করভাবে রসার সহ 4জন খেলোয়াড় সম্মতি দিল তাতে। একটা কার্ড নিয়ে পরখ করলো ওপেনার। পাশের লোকটা তার হাতের 3টা তাস একবার দেখে আবার রেখে দিল। পাশের লোকটাও তাই করল। একজোড়া কার্ড তুলে নিল রসার, কিন্তু ওগুলোর দিকে না তাকিয়েই $5 একটা নোট রাখলো পটে। দুটো কার্ড নিল ট্রাভেনার। সাবধানে উপর করে রাখলো ওগুলো। রসারের বাজি গ্রহণ করে $10 বাড়িয়ে দিল তা। ওপেনিং প্লেয়ার উদ্বিগ্ন চেহারায় চোখ কোঁচকালেও $15 বের করে দিল। এবারও নিজের তাসের দিকে না তাকিয়ে ট্রাভেনারের বাজি গ্রহণ করে সেটাকে আরও $10 বাড়িয়ে দিল রসার। নিজের তাসের দিকে তাকিয়ে একটু ইতস্তত করল ট্রাভেনার। তারপর $10 থেকে $20 তুলে দিল বাজি। আমার তাস দেখা হয়ে গেছে, সরু গলায় বলল সে। ওপেনার আরও একবার নিজের তাসগুলো দেখে টাকা গুনতে শুরু করলো, কিন্তু হঠাৎ মত পাল্টে হাতের তাস নামিয়ে রাখল। এখন খেলা চলছে ট্রাভেনার আর রসারের মধ্যে। এখনও পরে নেয়া তাসগুলো দেখেনি রসার, কিন্তু বিনা দ্বিধায় ট্রাভেনারের $20 ডাক গ্রহণ করে পকেট থেকে শেষ ডাবল ইগলটা বের করলো। পটে রাখলো ওটা। রাগের সঙ্গে ট্রাভেনার বলে উঠল, এটা আবার কেমন খেলা? নিজের তাসগুলো দেখো। আমার ইচ্ছা নেই এখন। আমার হাতে 3টা গোলাম রয়েছে, ঝাঁজের সঙ্গে বলল ট্রাভেনার। আমার আছে 3টা রানী, শান্ত কণ্ঠে বলল রসার। আচ্ছা, কিন্তু আমি 6-এর জোড়া পেয়েছি। তাহলে আমার রানীর সঙ্গে দামি কার্ড না এসে থাকলে তুমি জিতবে। হিংস্র ভঙ্গিতে চোখ কোঁচকালো ট্রাভেনার। আবার দেখলো তাসগুলো, তারপর টেবিলের উপর আঙুল দিয়ে তাল ঠুকতে শুরু করলো। টাকা গুনল, মাত্র $14 রয়েছে তার কাছে। আমি তোমার ডাক নিচ্ছি, $50 বাড়াচ্ছি বাজি, অবশেষে বলল সে। টাকাটা টেবিলে রাখো। আমার সঙ্গে এখন মাত্র $14 আছে, বাকিটা আমার কামরায়। আমি অপেক্ষা করছি, নিয়ে এসো। ধেত্তের, গজগজ করলো ট্রাভেনার। খেলাটা ভদ্র লোকেরা খেলছে ভেবেছিলাম। খেলোয়াড়দের একজন এবার বলল, এটা টেবিল স্টেকের খেলা। তুমি $14 বাজি ডাকতে পারো মিস্টার ট্রাভেনার। পকেটে টাকা না থাকলে বাড়াতে পারবে না। লোকটার দিকে রাগী দৃষ্টিতে একবার তাকিয়ে টাকাগুলো ঠেলে দিল ট্রাভেনার। তারপর কার্ডগুলো উল্টালো। ফুল হাউস পেয়ে গেছি। প্রথম 3টা তাস উল্টালো রসার। 3টা রানী বেরিয়ে এলো। এবার বাকি দুটো তাসের একটা উল্টালো 2। ট্রাভেনারের চেহারায় বিজয়ের ছাপ উজ্জ্বল হলো। শেষ কার্ডটা উল্টালো রসার রানী। যন্ত্রণাকাতর ধ্বনি বেরিয়ে এলো ট্রাভেনারের মুখ দিয়ে। কপাল আর কি। টাকাগুলো একসঙ্গে করে চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো রসার। আমি আর খেলছি না। এখন উঠতে পারবে না তুমি, খেকিয়ে উঠল ট্রাভেনার। অন্তত আমি যখন হারছি তখন নয়। আমার তো মনে হয় তুমি ফতুর হয়ে গেছো, স্বাভাবিক কণ্ঠে বলল রসার। আমার IOU নির্ভরযোগ্য।
তাই কি? খেলোয়াড়দের একজনের দিকে ইঙ্গিত করল টাভেনার। আমার একটা চেক ভাঙিয়ে দেবে? না, সরাসরি জবাব এলো। দাঁত বেরিয়ে পড়ল টাভেনারের। বাজে কথা বলতে গিয়েও সামলে নিল নিজেকে। চকচকে চোখে রসারের দিকে তাকালো। তুমি তো জিতেছ, আমাকে একটা চেক ভাঙিয়ে দিতে পারো তো? না, বলল রসার। আমার সঙ্গে ব্যাংকের একটা সমঝোতা আছে। ওরা পোকার খেলে না, আর আমিও চেক ক্যাশ করি না। নিকুচি করি তোমার, খিস্তি করল টাভেনার। গম্ভীর চেহারায় টেবিল ছেড়ে এলো রসার। বারে দাঁড়িয়ে ড্রিঙ্ক করল। তারপর বেরিয়ে এলো সেলুন থেকে। টাভেনারকে বাদ দিয়েই আবার পোকার খেলা শুরু হলো। খানিকক্ষণ খেলা দেখার পর বারের দিকে এগিয়ে গেল টাভেনার। লবিতে এসে একটা সিগার আর সেন্ট পল পত্রিকা কিনল রসার। জানালার কাছে একটা চেয়ারে বসে পত্রিকা পড়তে লাগলো ও। পত্রিকা প্রায় শেষ করে এনেছে, এমন সময় রাস্তা থেকে হোটেলে এসে ঢুকলো মিসেস টাভেনার। মেয়েটাকে ডেস্ক থেকে চাবি নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে দেখলো রসার। পত্রিকার একটা দুটো পাতা আবার পড়ল, তারপর নামিয়ে রাখলো একপাশে। এমন সময় সিঁড়ি বেয়ে আবার নেমে আসতে দেখা গেল সুজান টাভেনারকে। দরজার দিকে এগিয়ে গেল সে, কিন্তু কাছে গিয়ে একপাশে সরে দাঁড়ালো। হোটেল সেলুনের দিকে তাকালো এক মুহূর্ত। রাগী চেহারা নিয়ে বার ছেড়ে বেরিয়ে এলো গি টাভেনার। স্ত্রীকে দেখতে পেয়ে তার উপরই রাগ ঝাড়ল। আমাকে সরিয়ে নাওনি কেন? খেকিয়ে উঠল সে। প্লিজ, নিচু অনুনয়ের সুরে মিসেস টাভেনার বলল। সিন ক্রিয়েট করো না। তাহলে আমার পেছনে ঘুরঘুর করা বন্ধ করো, ধমক দিল টাভেনার। তোমার এই পিছে লেগে থাকা অসহ্য ঠেকছে। গি, চেঁচিয়ে উঠল সুজানা টাভেনার। সজোরে ওর গালে চর কষালো গি টাভেনার। চটার শব্দ হলো, বোধহয় সেলুন থেকেও শোনা গেছে। তোমার নাকি কান্নার নিকুচি করি, গর্জে উঠল টাভেনার। স্বামী স্ত্রীর কলহে নাক গলানোর কথা কখনো কল্পনাও করেনি রসার, কিন্তু এখন আচমকা উঠে দাঁড়ালো, এগিয়ে গেল টাভেনার দম্পতির দিকে। কিন্তু সুজানা টাভেনার বাধা দিল রসারকে। চর খেয়ে লাল হয়ে গেছে তার চেহারা, চোখে অশ্রু টলমল করছে। রসারের দিকে এগিয়ে এলো সে। ওকে পাশ কাটিয়ে যাবার সময় নিচু গলায় আবেদন জানালো, নাক গলিও না। হোটেল থেকে বেরিয়ে গেল সে। রসারের উদ্দেশ্য বুঝতে পেরেছে গি টাভেনার। এগিয়ে এলো সে। তোমারও চর খাওয়ার শখ হয়েছে? হিংস্র কণ্ঠে জিজ্ঞেস করল। কঠিন একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হলো এবার রসার। টাভেনারের কাছ থেকে সরে এলো। সিঁড়ি বেয়ে ওঠার সময় টাভেনারের বিশ্রী হাসির শব্দ শুনতে পেল। রুমে ঢুকে কোট খুলে বিছানায় ঝাঁপিয়ে পড়ল রসার। টাভেনারের কথা ভাবতেই রাগ জেগে উঠল ওর মনে। হোটেলের লবিতে নিজের স্ত্রীকে চর মারে, এ কেমন লোক? আর মেয়েটাই বা কেমন যে এ অপমান মেনে নিল? যে মেয়েটা ওকে লিসার কথা মনে করিয়ে দিয়েছে। আচমকা কেঁপে উঠল ওর সারা শরীর। অস্ফুট শব্দ করে বিছানা থেকে নেমে দাঁড়ালো, কোটটা গায়ে চাপালো। নিচে নেমে হোটেল লবি হয়ে বাইরের শীতল হাওয়ায় বেরিয়ে এলো। আবার বেশ কয়েকটা ব্লক পেরিয়ে এলো ও। মিসিসিপির তীরের কাছাকাছি এসে ওপারের সেন্ট অ্যান্টনি গ্রামের মিটমিটে আলোর দিকে তাকিয়ে রইল। দক্ষিণ পশ্চিমে রয়েছে ক্যান্সাস। নিঃসঙ্গ এক কবরে ওখানে শুয়ে আছে লিসা ব্রেনান। জায়গাটা ও পছন্দ করতো না, কেবল ডেভিড রসারের জন্যই রয়ে গিয়েছিল। মারাও গেছে রসারের জন্যই। হোটেলের সবচেয়ে ব্যয়বহুল সুইটটা দখল করে আছে টাভেনাররা। নানা রকম আসবাবপত্রে সাজানো বেডরুমের সঙ্গে লাগোয়া সিটিং রুম রয়েছে সুইটে।